জুলাই মাস 2024 সালে এবং যার সমাপ্তি ছিল 5ই আগস্ট, যেটাকে এখন জাতি 36 জুলাই হিসেবে স্মরণ করে। আমরা দেখেছিলাম কিভাবে একে একে আমাদের ছাত্ররা সংগঠিত হয়েছিল, নতুন নতুন কর্মসূচি দিচ্ছিল, সবাই মাঠে চলে আসছিল, কোন দল মত নির্বিশেষে। আবার বৃদ্ধ বনিতা, কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পেশাজীবী, সব ধরনের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই সেদিনকার মাঠে নেমে এসেছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে। আমরা 71-এ অনেকেই এখানে যুদ্ধ দেখার সুযোগ হয়নি, যুদ্ধের প্রেক্ষাপটও অনেক সময় আমরা জানি না, কিন্তু সেদিনও শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি লড়াই ছিল। সেই যে 71-এর কাহিনী আমরা শুনেছি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে, সেরকমই আরেকটি লড়াই। মানুষ সেদিনকার নিরস্ত্র হয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যেভাবে সশস্ত্র শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমার বাংলাদেশের 24 জুলাই মাসে নিরস্ত্র ছাত্ররা সেদিনকার সশস্ত্র বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই লড়াইকে 5ই আগস্টে পরিপূর্ণতা দিয়েছিল। সংগ্রামী বন্ধুরা, এই বরিশালে আপনারা সবাই ছিলেন, দেখেছেন ছাত্রদের আন্দোলন একে একে চলছে। আমরা প্রতিদিন যাই, ছাত্রদের আন্দোলনের গতি বৃদ্ধি পায়। ইন্টারনেট বন্ধ করা দেওয়া হলো, যোগাযোগ বিচ্ছিন্ন। কি কর্মসূচি দিবে, বিভিন্ন ভাবে ছাত্ররা এই কর্মসূচি ঠিক করে এরপরে তারা মাঠে ছিল। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি, খোঁজ খবর নিয়েছি। তখন ওরা বলেছে আমরা পানির পিপাসায় কাতর, এখন আমাদের পানির প্রয়োজন। যখনই আমরা পানির ব্যবস্থা করতে গিয়েছি বলছে আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে। এটা আসমানি সাহায্য আমরা দেখছিলাম। আবার বলছিল আমরা একটা হোটেলে খেয়েছি, আমাদের এইখানে 20,000 টাকা বিল হয়েছে, কোথায় পাবো আমরা জানি না। আমরা যখন একটু উদ্যোগ দিয়েছি যে ছাত্রদের পাশে থাকা দরকার, তখনই আমরা শুনেছি না এখন আর প্রয়োজন নাই, সামনে দেখা যাবে বিল আমাদের পরিশোধ হয়ে গেছে। কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে আমরা জানি না। আমরা কখনো শুনেছি হোটেল মালিক ভাইয়েরা বলছেন তোমাদের বিলের প্রয়োজন নাই, খাবার যা প্রয়োজন নিয়ে নাও। এই যেন আবাবিলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আবাবিল সাহায্য সেদিন কাজে জমি এসেছিল। এই 24-এ সেদিন এই ফেসিবাদী সরকার তারা বুঝেছিল যে এই আন্দোলনের পিছনে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তারা কর্মসূচি নিয়েছিল আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার, হয়রানি, গুম, খুন এবং কারাবন্দী করা। আমিও 24 জুলাই সেদিন 24 জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম। জেলখানায় থেকে আন্দোলনে আপনাদের যে ভূমিকা সেগুলো আমরা মাঝে মাঝে শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু 24 জুলাইয়ের পরে জেলখানায় আমরা যেন আরেকটি বাংলাদেশের মধ্যে ছিলাম। কারণ জেলখানার মধ্যে বাহির থেকে যে পুলিশরা যেত, এই পুলিশদের সহযোগিতা ছাড়া অন্য কোনো উপায়ে আর বাহিরের পরিস্থিতি জানার কোনো সুযোগ ছিল না। আত্মীয় স্বজনের দেখা সাক্ষাৎ নিষিদ্ধ। পত্রিকার যে অংশটুকুতেই আন্দোলনের খবর আসতো সেটু কেটে রেখে তারপরে আমাদের কাছে পত্রিকা পৌঁছানো হতো। জেল পুলিশদের মাধ্যমে আমরা কিছুটা জানার চেষ্টা করতাম এবং তারা কিছুটা সহযোগিতা করতো আমাদেরকে আন্দোলন কিভাবে চলছে। আমরা যখন, আমি সহ আমাদের 4 জন ভাই ছিলেন, আরো আমাদের সহযোদ্ধা বিএনপি, ছাত্রদল, যুবদলের অনেক ভাইরা ছিলেন, তারা হতাশ। সারাক্ষণ আমার চতুর্পাশে এসে বসে থাকতো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতাম। 1 আগস্ট যখন সংবাদ আসলো, আমরা জানতে পারলাম যে আন্দোলনের জন্য শহীদ মতিউর রহমান নিজামী রক্ত দিয়েছেন, যে আন্দোলনের জন্য 82 বছর বয়সে প্রফেসর গোলাম আজম কারাবন্দী হয়ে জীবন দিয়েছেন, সেই আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সকল ভাইয়েরা সেদিন আমার কাছে দৌড়ে এসেছিল, প্রত্যেকের চোখে পানি।
কিন্তু দায়িত্বশীল হিসেবে নিজের মুখের মধ্যে প্রচন্ড ঝড় চলছিল, কিন্তু জনশক্তির সামনে সেটি প্রকাশ করার সুযোগ ছিল না। একা একই কখনো এখানে গিয়ে ওখানে গিয়ে চোখের পানি ফেলতাম, আর আল্লাহর কাছে যে আল্লাহ এটা কি হলো, যে আন্দোলনের জন্য বাংলাদেশে আমাদের বহু ভাইয়েরা গুম হয়ে গেল, আমাদের 5-5 জন নেতাকে তুমি শহীদ করলা, কোরআনের পানিকে আমাদের মাঝ থেকে নিয়ে গেলা, সেই আন্দোলন আজকে নিষিদ্ধ হবে। আর বাংলাদেশে হাজার হাজার ছাত্ররা জীবন দিচ্ছে, এই রক্তগুলো বৃথা যাবে, এটা তো হতে পারে না। আমরা অপেক্ষায় থাকবো। আমার হৃদয়ের কষ্ট শুধু আল্লাহর কাছে বলতেছিলাম সেদিন, সেই অনুভূতি, সেই বেদনা আসলে ভুক্তভোগী আপনারাও কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখান থেকে সেই কষ্ট বোঝার অনুভূতি আমরা বোঝাতে পারবো না। সেদিন আমাদের নিষিদ্ধের সংবাদ শুনে আমাদের বন্ধু বিএনপির ভাইয়েরা, ছাত্রদল যুবদলের ভাইয়েরাও সন্তুষ্ট হয়নি, তারাও কষ্টে অনেকে এসে আমাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। আজকে কি হবে, আপনাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হলে বাংলাদেশে আন্দোলন জমবে কিভাবে? আমাদের দিয়ে তো এটা সম্ভব না, আমাদের নেতৃত্ব দিয়ে এটা সম্ভব না। এই স্বীকৃতিও সেদিন তারা দিয়েছিলেন। একে একে যেতে যেতে 5ই আগস্ট আসলো। হঠাৎ করে একজন পুলিশ অল্প বয়সী দৌড়ে এসে বলল, স্যার খবর আছে। কি খবর? একটা কিছু হচ্ছে, সেনাপ্রধান ভাষণ দিবে। আমি উজু উজু করে গিয়ে টেলিভিশনের সামনে বসলাম। সময় যাচ্ছে, 1টা 2টা, দুপুরের খাওয়া দাওয়া ভুলে গেছি। সেনাপ্রধান ভাষণ দেবে, তাহলে একটা কিছু হবে। ওই ছেলেটা একটু পর পর দৌড়ে আসে, স্যার দেখেন বাইরে আগুন জ্বলতেছে। ওই সাদেকের বাড়িতে জনতা আগুন দিয়ে দিছে। তখন জেলখানার মধ্যে একটা ভিন্ন পরিবেশ তৈরি হয়ে গেল। এরপরে যখন সেনাপ্রধান বক্তব্য শুরু করলেন, আমি দেখলাম যে যাদেরকে কোনোদিনও নামাজ পড়তে দেখি নাই জেলখানায়, প্রত্যেকটা কয়েদি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। শেখ হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের প্রত্যেকটা কয়েদি প্রত্যেকে সেদিন সিজদায় পড়ে গেল, আর একে অপরকে জড়ায় ধরে ঈদের দিনের মতো কোলাকুলি করা শুরু করলো। এই যে আনন্দ, এই যে অনুভূতি, এই যে স্মৃতি, এইটা আমরা দেখি নাই 71কে, আমরা এই 24-এ অনুভব করেছিলাম। 24-এর লড়াইটা হয়েছিল আমাদের ছাত্রদের কাছে। স্লোগান ছিল একটাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। আজকে এই স্মৃতি জায়গায়, নতুল্লাবাদের মতো জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, বরিশালের 3টি জায়গায় স্মৃতি, নতুল্লাবাদ, চৌমাথাবাদ, বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের জনগণকে নিয়ে, সেখানে ছাত্র ভাইদেরকে নিয়ে স্মৃতি শুনবো, সেখানে কিভাবে লড়াই হয়েছিল। এই বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায় ইনসাফ, জাস্টিস যদি পেতে চাই, তাহলে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আজকে সরকারকে বলবো, কোন টালবাহানা করে লাভ হবে না, অবিলম্বে জুলাই সনদ মেনে নিতে হবে। আর না হয় এই যোদ্ধারা লড়াই করেছিল, তার কয়েকজন এখানে কথা বলেছে, আপনারা শুনেছেন তাদের কণ্ঠে দৃঢ়তা। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, আবার প্রয়োজনে বাংলার জনতা লড়াই করতে নামবে, আবার বুক পেতে রক্ত দিবে, আবার আহত হবে, আবার কারাগারে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করে ঘরে ফেরা হবে না ইনশাআল্লাহ। আবু সাইদের লড়াই, মুক্তের লড়াই, শান্তের লড়াই, আবিদের লড়াই, ইনসাফপূর্ণ বাংলাদেশ, সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েম করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আসুন সম্মানিত বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, শুভ বুদ্ধির পরিচয় দিন। জুলাইয়ের সাথে গাদ্দারি করবেন না, রক্তের সাথে বেইমানি করে পৃথিবীর কোন শাসক টিকে নাই, আপনারাও টিকতে পারবেন না। যারা শুরু করেছেন, চাঁদাবাজি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকের মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাকাল অবস্থা। আজকে আবার বিভিন্ন জায়গায়, এমনকি নির্বাচন কমিশনের মতো একটা সেন্সিটিভ জায়গায়ও আপনারা দলীয়
নির্বাচনে কিভাবে জয়লাভ করেছেন, আবার সামনের নির্বাচনগুলোতে ওইভাবে জয়লাভ করার জন্যই আপনারা ঘাটে ঘাটে দলীয় লোক বসাচ্ছেন। সেই আশায় ঘুরে বাড়ি বাংলার আবু সাইদের ভাইরা বেঁচে থাকতে, মুগ্ধ শব্দের ভাইরা বেঁচে থাকতে কোন সলচাতুরি করে আর নির্বাচন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আসুন আমাদের নেতা, মানবিক বাংলাদেশের মানবিক নেতা, সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলার জনগণকে যে আহ্বান জানিয়েছেন, আর একবার প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দিব, সামনে থেকে যুদ্ধ করব, তবুও জুলাই সনদ বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আর এই আন্দোলনের এই ডাকের যে কোনো কর্মসূচি আপনারা বাস্তবায়ন করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আসুন আমরা সেই আন্দোলন সফল করি। সরকারকে আমরা বলতে চাই, আপনারা ক্ষমতা আসছেন, 5 বছর দেশ শাসন করেন, জুলাইয়ের সাথে জুলাইয়ের সবচাইতে বেনিফিশিয়ারি আজকে দেশের প্রধানমন্ত্রী। 15 বছর বিদেশে ছিলেন, দেশে আসছেন। শিলংয়ের ওই সংসদের সবজান্তা একজন মন্ত্রী, তিনি হলেন এই জুলাইয়ের সবচাইতে বেনিফিশিয়ারি। তারা আজকে জুলাইকে ভুলে গেলে জুলাই আপনাদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। আসুন সংগ্রামী বন্ধুগণ, আমরা জুলাইকে এগিয়ে নিয়ে যাই, জুলাইয়ের আন্দোলনের দাবিগুলোকে জনতার মাঝে ছড়িয়ে দেই এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য জনগণকে সাথে নিয়ে সোচ্চার কণ্ঠে আওয়াজ করি। এই বাংলায় জুলাই সনদ বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।